বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। ভারত হয়ে দুপুরে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। সারা দেশে বৃষ্টি, সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। পাহাড় ধসের আশঙ্কা। নদী বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত। এবং পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা। ফাঁকা নেই হোটেল, মোটেল, রেস্তোরাঁ। লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পর্যটন ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুপুরে ঢাকায় আসছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে এসব বৈঠকে আলোচনা হবে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন ডোনাল্ড লু। চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত রোগে এরই মধ্যে ২ জেলায় মারা গেছে বেশ কয়েকজন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সচেতনতার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে এবং কুষ্টিয়া থেকে মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চট্টগ্রামে চলতি বছরে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। জ্বর ছাড়াও বমি, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। আমি আর আমার ভাই দুজনই আছি এই এখানে। আর আমার জ্বর ছিল ৪ দিন, আমার ভাইয়ের ৩ দিন। প্রথম জ্বর আসছে গত ৫ দিন আগে, দেন আমি ২ দিন বাসায় চিকিৎসা নিচ্ছি। এরপরে ৩ দিন আগে আমি এখানে আসছি। চিকিৎসা ভালো পাচ্ছি, আল্লাহ দিলে মোটামুটি সব কিছুই ভালো এখানে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও মহানগরীর সব হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা ডেঙ্গু কর্নারগুলো চালু করার জন্য বলে দিয়েছি এবং পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত যেগুলা মশারি সাপ্লাই দেওয়ার জন্য বলে দিয়েছি। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক আমাদের মজুদ আছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিলে মৃত্যুহার কমানো সম্ভব। নিজ নিজ এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জায়গায় যেন পানি জমতে না দেয় এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন রেগুলার নিয়মিত স্প্রে করা হয়। এদিকে কুষ্টিয়ায় সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের ধর্মদহ গ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছেন রোগীরা। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শরীর খুব ব্যথা, তারপরে বমি বমি ভাব, মাথা ঘোরা। ডেঙ্গু আমাদের গ্রামে এত আকার ধারণ করছে যেটা খুব আতঙ্কে সারা এলাকায়। এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসকও। ঘর বাড়ি আনাচে কানাচে জঙ্গল বেশি থাকে, সেক্ষেত্রে মশার উৎপত্তি বেশি হলে ডেঙ্গুর প্রবণতাটা বেশি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। জানতে সরাসরি যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ উদ্দিন, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। রিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কত, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে কতজন রোগী ভর্তি আছে, ডাক্তারদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে যে সিভিল সার্জন অফিস থেকে চট্টগ্রাম মহানগর সহ আসলে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে তাদের ওখানে আসলে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার খোলার নির্দেশ দিয়েছে। এবং আমি যদি একটু
আসলে গত আজকে দিন পর্যন্ত মৃত্যুর হার প্রায় 5 জন, তার মধ্যে 2 জন মহিলা মৃত্যুবরণ করেছেন। এবং পাশাপাশি যদি একটু বলতে চাই, গত বুধবার আসলে আক্রান্তর সংখ্যা প্রায় 16 জন ছিল, এবং বৃহস্পতিবার এটা 19 হয়ে প্রায় 34 জন হয়েছে। এছাড়া সিভিল সার্জন অফিস থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, গত চলতি বছরে 764 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নগরীর আসলে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন। এবং পাশাপাশি এই যে 12 সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 166 জন। এছাড়াও যে প্রতি বছরে ডেঙ্গু আক্রান্ত যে রোগীদের মধ্যে 764 জনের মধ্যে প্রায় 431 জন নগরীর বাসিন্দা, এবং নগরীর বাসিন্দার মধ্যে পুরুষ রয়েছেন 414 জন এবং মহিলা 196 জন। আমরা আসলে যে PID এর বিভাগীয় প্রধান মনোজ সাহেবের সাথে কথা বলেছিলাম। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন, যে ডেঙ্গুর যে প্রকোপ, এই প্রকোপ আসলে জুন জুলাই মাস থেকে আসলে মৌসুম শুরু হয়, এবং সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আসলে ডেঙ্গু রোগীদের আসলে যেভাবে রোগী বৃদ্ধি পায় এমনটা আসলে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার জন্য সিভিল সার্জনের সাথে আসলে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন, এবং মশক নিধনের জন্য যেভাবে মারাত্মক হারে আসলে বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে আসলে বাঁচতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এবং বাসা বাড়ির আশপাশ যা আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং দীর্ঘদিন যাতে পানি জমে না থাকে সে পানিগুলো পরিষ্কার করতে হবে। এমনটাই আসলে যে আমাদের সিভিল সার্জন থেকে ডক্টরদের সাথে আমার কথা হয়েছে, ওনারা জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম নগরীর আসলে বিভিন্ন হাসপাতালের বর্তমান পরিস্থিতি। জি রিয়াজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার জানবো কুষ্টিয়ার পরিস্থিতি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী মানজারুল ইসলাম খোকন। খোকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, দিন দিনই সারা দেশেই বাড়ছে, সেখানে এই কুষ্টিয়া আরও হয়তো বেড়েছে। তো কারণ হিসেবে ডাক্তাররা কি বলেছেন, এরকম আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ অলি। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু গত 1 মাস যাবত যদি আপনাকে একটা তথ্য জানাই, যে গত 1 মাসে এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়তে বাড়তে 116 জনে দাঁড়িয়েছে। আজ সকালেও যেমন একটা ডেঙ্গু রোগী এখানে এসে হসপিটালে অ্যাডমিট নিয়েছেন। এর পাশাপাশি যদি আপনাকে বলি, এই দৌলতপুর উপজেলার 14টা ইউনিয়নের মধ্যে আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মোদয় গ্রাম বলতে যেটা বোঝায়, এই ধর্মোদয় গ্রামে কিন্তু আপনার গত 1 মাসে 50-এরও অধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন হসপিটালে, অর্থাৎ যদি জানাই আপনাকে, পাশের জেলা মেহেরপুর, কুষ্টিয়া সদর এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। অনেকে কিন্তু সুস্থ হয়ে আবার বাড়িও ফিরছে। আমি গতকালকে কয়েকজন বাড়ি ফেরা রোগীর সাথে কথা বলেছি। তারা বলছে যে ডাক্তার বলছে যে এখন বিপদ কোনো সমস্যা হবে না এখন, যার কারণে আপনারা এখন বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে যারা ফিরছে, এর মধ্যে কিন্তু আমাদের দৌলতপুরে কিন্তু 2 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। আমি এখন একজন চিকিৎসকের সাথে কথা বলবো এখানে দৌলতপুর হসপিটালে। তো তার কাছে আসলে জানতে চাইবো যে এই হসপিটালে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন আপাতত কতজন আছেন, আর তারা এই হসপিটালে বিভিন্ন রোগের সাথে এই ডেঙ্গু রোগীকে কিভাবে সেবা দিচ্ছেন, আমরা তার কাছ থেকে একটু জানতে যাবো। বলি, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। গত 1 মাসে আমাদের এখানে ডেঙ্গু রোগী প্রায় 100-র উপরে, এক্সাক্ট সংখ্যা বললে এটা 116 জনের মতো মানে শনাক্ত হয়েছেন। এর মধ্যে আমাদের ভর্তিকৃত রোগীর সংখ্যা 14 জন। আপনারা দেখলেন যে আজকে সকালেও একজন ডেঙ্গু রোগী এসে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে আমাদের হসপিটালে এখন 3 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, তার মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। আর আরেকটা জন্য কি প্রশ্ন করলাম? এই মানুষকে আচ্ছা, সচেতন করার জন্য কিভাবে? হ্যাঁ, সচেতন করার জন্য আমরা
চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদেরকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করি যেন বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পানি জমে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে, এবং হচ্ছে যে ঘরের ভিতরেও যেসব জায়গায় পানি জমার সম্ভাবনা থাকে সেসব পানি যেন প্রতি 24 ঘন্টা বা 48 ঘন্টা পর পর তারা ফেলে দেওয়ার ব্যবস্থা করেন, এই ধরনের পরামর্শ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে মশারি ব্যবহার, ঠিক আছে, বিকালে ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক ঘুমানোর ক্ষেত্রে এবং অবশ্যই রাত্রে ঘুমানোর ক্ষেত্রে মশারি ব্যবহার করার পরামর্শ আমরা দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন উনি, আসলে মানুষকে সচেতনতা হতে হবে সর্বপ্রথম, যার কারণে ডেঙ্গু যদি আপনি এই এলাকা থেকে দূর করতে হয় তো অবশ্যই মানুষকে সচেতন হতে হবে। এই ছিল আজকে আমার দৌলতপুর হসপিটাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। জি খোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের 9 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবার জানবো আবহাওয়া বাজারের খবর। মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, রাজধানী সহ সারা দেশেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে বাজারের উপর একটা প্রভাব পড়ে। আপনি খোঁজ খবর নিয়েছেন, কি দেখছেন জানতে চাই। আসলে আমরা গতকালকেও দেখেছি যে বর্ষাকালে হচ্ছে বাজারে একটি প্রভাব থাকে, বিশেষ করে সবজির বাজারে, যে হচ্ছে বর্ষাকালে হচ্ছে কৃষকদের যে মাঠে ফসল নষ্ট হয়ে যায় এবং হচ্ছে তারা তুলতে পারে না ঠিকমতো, সেখানে কিছুটা প্রভাব পড়ে। তবে হচ্ছে গত 1 মাস ধরে আসলে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল আছে। তবে মুরগির বাজারে হচ্ছে আমরা গতকালকেও দেখেছি যে প্রায় 70-80 টাকা করে বিক্রি হচ্ছে। তো আজকে আসলে মুরগির বাজারটা কেমন আমি হচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো। আমি যদি হচ্ছে আপনাকে কাছে জানতে চাই, আজকে বাজারে হচ্ছে ব্রয়লার মুরগি কত করে বিক্রি হচ্ছে? 170 টাকা। 170। গতকালকেও 80 ছিল, আজকে তো 70 টাকা ছিল। গতকাল আমরা 170 টাকা বেচছি, আমাদের দাম বাড়েনি। গতকাল এক সপ্তাহ ধরে আমরা 170 টাকা বেচছি। হঠাৎ করে কি দাম বেড়েছে নাকি? না না না, দাম বাড়েনি তো। কে বলছে দাম বাড়ছে? আমার দাম বাড়েনি তো। আমরা 60 টাকা কিনছি, 70 টাকা বেচছি, কোনো দাম বাড়েনি। তারপরে হচ্ছে আমি আপনাকে যদি হচ্ছে সবজির বাজারটা একটু দেখানোর চেষ্টা করি যে সবজির বাজারে আসলে দাম কেমন। আমি হচ্ছে মুরগির বাজার থেকে আপনাকে সবজির বাজার নিয়ে যাচ্ছি। আমরা গতকালকেও দেখেছি যে সবজির বাজার আসলে অনেকটাই স্থিতিশীল। শুধু কাঁচামরিচটা গতকালকে বেশি ছিল, 200 টাকা করে বিক্রি হয়েছে। পেঁপে 20 থেকে 40 ছিল। এবং হচ্ছে আরেকটা কথা আপনাকে বলছি যে আলু পেঁয়াজের বাজার কিন্তু হচ্ছে শুল্ক তুলে দিলেও এখনও তার প্রভাব পড়েনি, কারণ হচ্ছে আলু এখনও 60 টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ 110 থেকে 115, কখনো 20, আবার অধিকাংশ 100। তো হচ্ছে আসলে আমি যদি সবজি যারা বিক্রি করছেন তাদের কাছে আমি জানতে চাইবো যে আজকে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তার প্রভাব বাজার আছে কিনা। আমি হচ্ছে একজন সবজি বিক্রেতা যারা আছে তাদের সাথে যুক্ত হচ্ছি। ভাই, আজকে যদি সবজির বাজারের দামগুলো আমাদের একটু জানান। আজকে বাজার সবজি ইনশাল্লাহ অবাই হাজার আছে, 1000 পর আর দাম কম। ইনশাল্লাহ দাম এমন বেশি হয় না, আগের দামই আছে। আজকে কোন সবজি কত? সব সবজি আগের দামই আছে। মানে হচ্ছে যেমন হচ্ছে গতকালকে পেঁপে ছিল 20 থেকে 40, আজকে কত? ওই একই দামই আছে, ওই দামই আছে, দাম বাড়ো না কমও না। বৃষ্টির কোনো প্রভাব আছে না? কোনো সমস্যা নেই বৃষ্টিতে। আচ্ছা, আমি হচ্ছে যদি একজন ক্রেতার সাথে আপনি যুক্ত হই তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে আসলে বাজারটা কেমন। ভাই, হচ্ছে সকাল থেকে সবজির বাজারটা কেমন দেখছেন? আগের মতোই সব কিছু দাম আছে, আগের মতোই দাম আছে, একই রকম দাম। মানে হচ্ছে বাজারে অনেকে অভিযোগ করছে যে সিন্ডিকেট এখনো আছে, আপনার কি মনে হয়? না, এখন তো আগের চেয়ে তরকারির দাম অনেকটা কম এখন। আচ্ছা, আর কি কি হচ্ছে কমছে একটু যদি বলতেন। এখন তো আসলে আর কি কি বলতে কোনটা বলতেছেন? বাজারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এখন মোটামুটি দাম আস্তে আস্তে অনেকটা কমতেছে, আশা করি আরো সামনে কমবে।
আচ্ছা, আমি ভাবছি আপনাকে আসলে সবজির বাজার এবং আলু পেঁয়াজের যে বাজার সেটা জানানোর চেষ্টা করেছি। তবে হচ্ছে আমাদের যেটি হচ্ছে সমস্যা হয়, আমাদের সবগুলো পণ্য হচ্ছে আমাদের 3-4 হাত বদল হয়ে হচ্ছে ভোক্তার কাছে পৌঁছায়। তো মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের হচ্ছে এই দৌরাত্ম্য যদি বন্ধ করা যেত তাহলে হচ্ছে একসাথে হচ্ছে ভোক্তা এবং হচ্ছে কৃষক দুজনই উপকৃত হতো এবং হচ্ছে সাধারণ মানুষ সেটাই বলছেন যে বাজার তদারকি করে এই মাঝখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কাজ করা গেলে আসলে আমাদের হচ্ছে পণ্য মূল্য আরও হচ্ছে কম দামে মানুষের কাছে পৌঁছানো যেত। অলি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাজধানীর বাজার পরিস্থিতি বলছিলেন উষা ফেরদৌস। বৃষ্টির প্রভাবে সাধারণত সবজির দাম বৃদ্ধি পেল। আজকে ক্রেতাদের সাথে বা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেল যে দাম বৃদ্ধি পায়নি, এরকমই আছে। দীর্ঘদিন পর পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়ে জমজমাট হোটেল মোটেল রেস্তোরাঁ। এই অবস্থায় শিগগিরই বিগত দিনের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। গৌতম হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, দেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখানে নৈসর্গিক সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দীর্ঘদিন পর্যটক শূন্য কুয়াকাটা তাই আবারও ফিরেছে স্বমহিমায়। সমুদ্র দর্শনে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন অনেকেই। কেউ কেউ আবার আরাম কেদারায় উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কেউ বা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা সৈকতের ওয়াটার বাইকে। সমুদ্র কন্যা কুয়াকাটা তো আসলে এখানে বলার কিছু নাই। আর যে পরিমাণ ঢেউ এবং যে পরিমাণ জোয়ারের শব্দ আমরা পাচ্ছি, এইভাবে সবসময় আসে না। আমরা একসাথে আসছি প্রায় 14 জনের মতন। আমরা ওই পাশেই ছিলাম, এখন আমরা আসছি এই পাশে। কুয়াকাটা ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছে। পরিস্থিতি স্বাভাবিক হয় পর্যটকের আগমনে ঝিমিয়ে পড়া কুয়াকাটা সৈকতের ব্যবসা বাণিজ্যে লোকসানের বোঝা কমিয়ে এবার লাভের প্রত্যাশায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই সপ্তাহে তো অনেক লোক আসছে ভাই, এই কারণে আমরা বেচাকেনি ভালো করতেছি। আমরা আশাবাদী যে সামনে যত দিন যাবে তত লোকজন চাহিদা বাড়বে এবং আমাদের বেচা বিক্রি বাড়বে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কুয়াকাটার 2 শতাধিক আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টের প্রায় 80% বুকিং থাকছে বলে জানান ব্যবসায়ীরা। বিচের পারে যে হোটেলগুলো এগুলো 80-90% এরকম বুকিং আছে। এদিকে ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। কুয়াকাটায় যেসব গুরুত্বপূর্ণ স্পট আছে সেগুলোতে আমরা ডিউটি মোতায়েন করছি। ইনশাল্লাহ আরও সামনে আমাদের এই ডিউটি বেগবান হবে বলে আমি আশা করি। বর্ষার শেষে ছুটির দিনগুলোতে পর্যটকের আগমনে উৎসবমুখর হয়ে উঠছে কুয়াকাটা। এবছর পর্যাপ্ত পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। ভারত হয়ে দুপুরে ঢাকায় আসছে ডোনাল্ড লু। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। সারা দেশে বৃষ্টি, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। পাহাড় ধসের আশঙ্কা। নদী বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতার সংকেত। এবং পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা, ফাঁকা নেই হোটেল মোটেল রেস্তোরাঁ। লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পর্যটন ব্যবসায়ীদের। সবাইকে আবার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।